আমার চাচাকে দেখছি দিনরাত পরিশ্রম করতে, দেশের জন্য কাজ করতেছে, মানুষের জন্য কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেই পরিশ্রমের জন্য আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের দেশের অনেক ক্রিটিক্যাল সময় আমরা দেখছি নিজের যান ঝুঁকি নিয়ে চাচার কাজ করছে। কিন্তু আমি এখন চলে যাব এখন আরেক জায়গায় ব্লগিংয়ে, কিন্তু তার আগে চাচার কাছ থেকে আমি একটা জিনিস প্রত্যেকবার এই টেবিলে আসলে আমি যে জিনিসটা নেই, কাকা 500 টাকা দাও, টাকা নিয়ে আমি চলে যাবো। কাকা 500, কাকা 500, কাকা প্লিজ। না না কাকা 500, কাকা প্লিজ। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে যাই। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। সো আমি এখন চলে যাচ্ছি খেতে। সো গাইজ, দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ শুরুতে আপনারা যে শুরুতে ভিডিওটি দেখতে পেলেন, সেখানে সো কল ইনফ্লুয়েন্সার তহিদ আফ্রিদি তিনি কিভাবে ডিবি পুলিশের প্রধান হারুন আঙ্কেল, কুখ্যাত হারুন আঙ্কেলকে তেল মারছিলেন। মানে একজন ব্লগার হিসেবে কিভাবে ওনাকে মানবিক পুলিশ হিসেবে দেখাচ্ছিল যে উনি কত মানবিক হারুন আঙ্কেল। চিন্তা করে দেখেন, তহিদ আফ্রিদির মতো ইনফ্লুয়েন্সার যদি এগুলো করে, তেল মারে, তাহলে বাকি ইনফ্লুয়েন্সার কোথায় যাবে? যারা আমাদের যারা হচ্ছে কি আমাদের জেনারেশনের আইকন তহিদ আফ্রিদির মতো, তারা হারুনের সাথে এই সভ্যতা চিন্তা করে দেখেন। তার নানা সময় হারুন আঙ্কেলের সাথে এগুলো করছে। তেলবাজ কেন মারছে? কারণ তহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথী বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নিয়েছিল এই হারুন আঙ্কেলের কাছ থেকে। তো তুর্য রেজাউল ছিল, ওনাকেও কষ্ট দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এই নারী যিনি তুর্য রহমান, ওনাকে জেলে পর্যন্ত পাঠিয়েছিল। কোনো মানুষ রেহাই পায়নি ওদের থেকে। এবং মাই টিভি, বর্তমান যে মাই টিভি চ্যানেলটা আছে, এটা আসলে দখলকৃত চ্যানেল, এটা প্রকৃত মালিকানা তার না। কিন্তু সে বিলকিস আক্তার থেকে ছলে বলে কৌশলে আত্মসাৎ করে নেয়। এটা আমরা আগেও আপনাদেরকে বলেছি, অনুসন্ধানের মাধ্যমে প্রচারিত হয়েছে। নাসিরউদ্দিন সাথী যে প্রকৃত মালিক না, এক বিশেষ বিস্তারিত অনুসন্ধান রিপোর্টে এটা তুলে ধরা হয়েছিল। কোন প্রক্রিয়াতে এটি বাটপাড়ির মাধ্যমে ছিনিয়ে নিয়েছিলেন সেই বিষয়ে অনুসন্ধান রিপোর্টটি আমরা এই পর্যায়ে রিপোর্টটি দেখিনি, কিছু অংশ বিশেষ। আলোচিত ইউটিউবার তহিদ আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি করার জন্য ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছিলেন তহিদ আফ্রিদির মা। নাসিরউদ্দিন সাথীর সিনেমাটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে। অথচ বাটপার, প্রতারক, জালিয়াত, ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে? 2006 সালে বিলকিস জাহান নামে এই নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভির কার্যক্রম শুরু করেন। মৌচাক টাওয়ারের 7ম তলায় যাত্রা শুরু করে মাই টিভি। বিলকিস জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভির সব ভ্যাট ট্যাক্স কাগজপত্রেও প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকিস জাহানকে পাওয়া যায়। নাটক, সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরউদ্দিন সাথী, ছিলেন ভিডিও এডিটর। সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকা চলে যান বিলকিস জাহান। এই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন সাথী। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে দালিলিক কাগজে উঠে আসে। হস্তান্তর দলিল বানান সাথী। বিলকিস জাহানের অনুপস্থিতিতে শেখ মুনমুন আক্তার লুসি নামে এক নারীকে বিলকিস জাহান সাজিয়ে লিখে নেন। আপনারা এই ফুটেজটার মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে মাই টিভি চ্যানেলকে বাটপাড়ির মাধ্যমে তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী দখল করে নিয়েছিল। এবং এই চ্যানেলটিকে পুঁজি করে আফ্রিদির বাবা এবং নাসিরউদ্দিন সাথী বাটপাড়ি ধান্দাবাজি দোকানটা চালু রেখেছিল। এই ধান্দাবাজি চালানোর জন্য আফ্রিদি বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়িতে চলাফেরা করছিল, জনগণের টাকা লুটপাট করে টাকা, এবং স্বৈরাচারী হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য ছাত্র আন্দোলনে আপনার সহায়তা করার জন্য স্বৈরাচারী হাসিনাকে পক্ষ নিয়ে তার মতামত দেওয়ার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গিয়েছিল। আপনারা এটা জানেন, এখন সবাই এটা আলোচিত, নতুন করে কিছু বলতে চায় না এ ব্যাপারে। কিন্তু এই ছাত্র আন্দোলন দমাতে আফ্রিদি যে একটু কৌশলে চাল প্রয়োগ করেছিল, এই পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র জনতা এখন তাদের বাবা এবং পিতার বিরুদ্ধে মামলা করেছে। এবং আর এস ফাহিম চৌধুরী, যিনি তহিদ আফ্রিদির ঘনিষ্ঠ একজন বন্ধু,
তার বিরুদ্ধে কিন্তু কোনো এখনো মামলা দায়ের করা হয়নি। আরিস ফাহিমও কিন্তু সেই সেম ফ্যাসিবাদের দালাল। সে রাজীব যে কাউন্সিলর কেসির বিরুদ্ধে আটক হয়েছিল এবং বিভিন্ন সময় যারা অপরাধের সাথে জড়িত এই সুদীপ কুমার চক্রবর্তী পুলিশ কর্মকর্তার সাথেও আরিস ফাহিমের ছিল সখ্যতা। সকল খারাপ মোহাম্মদপুর, মিরপুর যাদের সাথে সবাই ছিল, তাদের সাথে ছিল আরিস ফাহিমের সখ্যতা এবং খারাপ ব্যক্তিবর্গের সাথে তার সখ্যতা। কিন্তু সে এখন ইনফ্লুয়েন্সার সে দেখাচ্ছে যে সে ছাত্র জনতার সাথে ছিল। আসলে প্রকৃতপক্ষ এটা মিথ্যা কথা। সে সরকারকে বাঁচাতে সে লুকিয়েছিল। সে ছাত্রদের পক্ষে কোনো স্ট্যাটাস কোনো কিছু বলে না। সে ইভেন মুনিয়া হত্যা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েন্স ওভার আনভিরকে সক্ষতাকে কাজে লাগিয়েও সে অনেক অনৈতিকভাবে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছিল। তো চলুন আমরা একটা আরিস ফাহিমের গুন্ডা বাহিনীর কিছু ক্লিপ ফুটেজ আপনাদেরকে দেখাই, পরে কীভাবে সুনাম করেছে, মানুষকে শোষণ করেছে। আজকের এই বিজয় দিবস উপলক্ষে আমরা যখন এই র্যালিটির কথা চিন্তা করেছি, ভাইয়া তখন দেশের বাইরে ছিলেন, আমি এই যে আরিস ফাহিম ওরে বলছি একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। ভাইয়া সেই খবর শুনে সাথে সাথে বাংলাদেশে চলে আসছেন। আর বাংলাদেশে মনে হয় না এর থেকে বড় র্যালি হয়েছে কখনো। তো প্রিয় দর্শক, এই আরিস ফাহিম যার দাপটে মোহাম্মদপুর এলাকাতে চাষের রাজত্ব কায়েম করেছিলেন, সেই রাজীবকে নিয়ে আজকে প্রথম আলোতে ডিজিটাল ভার্সনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। চলুন আমরা সেই প্রথম আলোর ভিডিও অংশ বিশেষের প্রতিবেদন। ভিডিওতে রাস্তার ঠিক অপর পাশে আরেকজনকে অস্ত্র হাতে দেখা গেছে। পুলিশ সূত্র বলছে তিনি ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। ৪০ সেকেন্ডের এই ভিডিওতে রাস্তার ঠিক অপর পাশে আরেকজনকে অস্ত্র হাতে দেখা গেছে। পুলিশ সূত্র বলছে তিনি ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। এই হচ্ছে আমাদের বর্তমান ইনফ্লুয়েন্সার অবস্থা, যেখানে আরিস ফাহিমের মতো এই দুর্বৃত্ত যারা রাজীব কুখ্যাত সন্ত্রাস তাদের সাথে এবং ইভেন আনভির সোবানের সাথেও তারা অনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য সম্পর্ক জারি রাখেন। ছাত্র গণহত্যায় তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছিল এবং আরিস ফাহিমের সাথে ছিল তৌহিদ আফ্রিদি নামে সেই ইনফ্লুয়েন্সারও। আমরা জানি বিভিন্ন দেশে যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা কি করে, তারা সমাজের ভালো কাজগুলো তুলে ধরে। কিন্তু আমাদের দেশে আমরা কি দেখতে পেলাম যে ইনফ্লুয়েন্সার যারা আইডল ছিল তারা শেখ হাসিনা স্বৈরাচারকে সাপোর্ট দিয়ে গেছে, ধান্দাবাজি করেছেন, বাটপারি করেছেন। সেই ধান্দাবাজি বাটপারির নীলতা উদাহরণ হচ্ছে গিয়ে সেই দুইজন, তারা তৌহিদ আফ্রিদি এবং আরিস ফাহিম। তো আমি দেশ এবং সমাজকে ধ্বংস করার এই দুই ইনফ্লুয়েন্সারের শাস্তি কামনা করছি। পাশাপাশি তৌহিদ আফ্রিদির বাবা নাসিরুদ্দিন সাথীর শাস্তি কামনা করছি, কারণ সে বিশেষ হারুন আঙ্কেলকে ব্যবহার করে অনৈতিকভাবে বিলকিস নাহারের মাই টিভি চ্যানেলটি দখল করেছিল এবং যারা মাই টিভিতে প্রতিষ্ঠান চাকরি করেছিল তাদেরকে মামলা মোকদ্দমা হয়রানি মানে কি করে নেই, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে। তো আমরা তুর্য রেজাউল কথার বক্তব্য দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। তুর্য হচ্ছে সেই কর্মকর্তা যার নির্মমতার শিকার হয়েছেন, যার নাসিরুদ্দিন সাথী নির্মমতার শিকার হয়েছেন। তো আমরা তুর্যর কথা শুনি, ওনার কীভাবে অত্যাচার করা হয়েছিল। 19 জানুয়ারি আমি মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরুদ্দিন সাথী তার কাছ থেকে এনওসি নিয়ে, আমার এনওসিতে তিনি নিজেই সিগনেচার করেছেন। 20 দিনের ছুটিতে আমি আমেরিকাতে যাই এবং যথারীতি 20 দিন পরে আমি ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশে ফিরে চলে আসি। তো আমেরিকাতে যাওয়ার 4 থেকে 5 দিন পরে আমি জানতে পারি যে মাই টিভির চেয়ারম্যানের ব্যবস্থাপনা পরিচালক এবং তার মার্কেটিংয়ে যারা কাজ করেন তারা আমার মাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছেন। তো এটা জানার পরে বিষয়গুলো আসলে আমরা কেউ আমলে নিইনি, কারণ আমরা মনে করেছি যে
এর আগের টিমের নামেও উনি যারা 2021 পর্যন্ত কাজ করেছে তাদের নামে উনি মামলা করেছেন। মামলা প্রথমে সিআইডিতে তদন্তের প্রথমে মোস্ট প্রবাবলি পিবিআইতে তদন্তের জন্য ছিল, এখন সিআইডিতে আছে মামলা তদন্তের জন্য। মিথ্যাচার করা হয়েছে, ওই মিথ্যাচারের বিচার আমি চাই। আর আমি চাই যে ইউটিউব থেকে আমাকে নিয়ে যে মিথ্যা রিপোর্টগুলো করা হয়েছে সেগুলো ইমিডিয়েটলি ডিলিট করা হোক। আমার বাচ্চাটা বড় হচ্ছে, আমার 2টা নিফিউ আছে, ওরাও আমাকে মা ডাকে। আমি সবসময় বলি যে আমার 3টা বাচ্চা, আমি আমার বাচ্চাগুলোর কাছে অন্তত ছোট হতে চাই না। আমাকে যতটুকু ছোট করার আপনারা করেছেন মিথ্যা মামলা দিয়ে, আপনাদের কাছে কোনো প্রুফ নাই। কোনো একটা মানি রিসিট আপনারা সিগনেচার দেখাতে পারবেন না, কোনো একটা চেক আমি কখনো কালেক্ট করেছি সেগুলো দেখাতে পারবেন না। যারা এগুলো করেছে, যারা চেক কালেকশন যাদের কাজ ছিল, আপনারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই, তাদেরকে কিছু বলেননি, কিন্তু মন গড়া কথা বলে আমাকে 14,109 মিনিটের এলিগেশন দিয়ে আমাকে একজন ক্রিমিনাল বানিয়ে আমাকে আপনাদের প্রভাব খাটিয়ে ডিবি হারুন, জাহাঙ্গীর কবির নানক, বিপ্লব বড়ুয়া এবং ছাত্রলীগের কয়েকজন কর্মকর্তা তাদেরকে দিয়ে আপনারা আমাদেরকে এভাবে হেনস্থা করলেন। কিছুদিন আগে আপনাদের একজন মাইটিভির একজন অ্যাটর্নি তিনি এসে বলে গেছেন আমাদের অ্যাটর্নির কাছে যে আমাদের স্যারের বর্তমান যিনি ডিএমপি কমিশনার আছেন তার সাথে অনেক ভালো সম্পর্ক। আমি জানি এটাও হয়তো বা মিথ্যা কথা, কিন্তু এরকম করে একটার পর একটা থ্রেট আমাদেরকে দিয়ে যাওয়া হচ্ছে। আমি আমার যতটুকু প্রমাণ ছিল সবকিছু আপনাদের কাছে দিলাম, আপনারা বিচার করে দেখেন, বিশ্লেষণ করে দেখেন আসলেই আমি এরকম কিছু করেছি কিনা। তবে আমার মনে হয় যে একটা সিঙ্গেল প্রমাণও আপনারা দেখাতে পারবেন না, একটা সিঙ্গেল প্রমাণও না। কোনো মানি রিসিটে আমার কোনো সিগনেচার নাই, কোনো চেক আমি কখনো কালেক্ট করিনি, কোনো চেক আমি কখনো রিসিভ করিনি কোনো ক্লায়েন্টের কাছ থেকে। আমার কাজ হচ্ছে মার্কেটিং করা, আমার কাজ চেক কালেক্ট করা না, টাকা কালেক্ট করা না, কোথাও কোনো সিগনেচার আমার নাই। সো আপনারা মিথ্যা মামলাটা করে একটার পর একটা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন। আপনারা দয়া করে এটা করবেন না। আমি এর সুষ্ঠু বিচার চাই। আর যে রিপোর্টগুলো তারা দেখিয়েছে সবই মিথ্যা, সব কিছুই মিথ্যা। আমি এখান থেকে পরিত্রাণ চাই। আমি একজন মা হিসেবে আমি আসলে